হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং ভালো করে ক্লাস করছো। আজকের ক্লাসে আমরা বায়োলজির আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার করব, দ্যাট ইজ মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। তার সঙ্গে স্কেলিটাল সিস্টেম, হিউম্যান স্কেলিটাল সিস্টেম বেসিক্যালি। বাংলাতে বললে চলন ও গমন, তার সঙ্গে সঙ্গে কঙ্কাল তন্ত্র। ঠিক আছে, এই দুটো পোর্শন থেকে পরীক্ষাতে কি কি আসতে পারে, সম্ভাব্য কোন জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা নিয়ে আমরা খানিক আলোচনা করব। তো চলো দেরি না করে সেই জায়গাটা শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে দেখো চলন। তোমরা প্রত্যেকেই পড়েছো। চলন কথার অর্থ হচ্ছে কোনো একটা জায়গায় নির্দিষ্টভাবে দাঁড়িয়ে হাত পা ছোড়াছুড়ি করা, শাখা প্রশাখা বৃদ্ধি কিংবা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। বেসিক্যালি চলন কথার অর্থ হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে যখন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চার হচ্ছে, বিস্তার হচ্ছে, নাড়াচাড়া হচ্ছে, তখন আমরা তাকে বলবো চলন। বোঝা গেল? গমন কি? অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ার সাথে সাথে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রাণী, কোনো জীব এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কি হয়? এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারে, তখন তাকে আমরা বলছি গমন। কি বলছি আমরা? গমন। তাহলে চলন মানে এক জায়গায় দাঁড়িয়ে থেকে অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানাড়ি করা, আর গমন কথার অর্থ পা দিয়ে হেঁটে চলা। আমাদের ক্ষেত্রে যদি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, কি এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া। বোঝা গেল? সংজ্ঞা এটাই লেখা আছে, তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো। চলনের ক্ষেত্রে আমরা সরাসরি উদাহরণ হিসেবে বলতে পারি উদ্ভিদ, কারণ উদ্ভিদ একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, তার শাখা প্রশাখাগুলো দিন দিন বাড়তে থাকে, হ্যাঁ কি না? তার শাখা প্রশাখাগুলো দিন দিন বাড়তে থাকে। এই হচ্ছে ব্যাপার। উদ্ভিদ দেহ যেটা গমনে সক্ষম, ব্যতিক্রম, তাই না? ব্যতিক্রম বলতে কি? উদ্ভিদ দেহ বেসিক্যালি এক জায়গায় থেকে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে। দুটো বা তিনটে উদ্ভিদ আছে বা কিছু উদ্ভিদ রয়েছে যারা কি করে, এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তার মানে গমনে সক্ষম, স্থান পরিবর্তন করছে মানে। তাহলে এই যে স্পেশাল ব্যাপার রয়েছে, এই স্পেশাল ব্যাপারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু সচেতন হতে হবে। কেন না? এই স্পেশাল ব্যাপার পরীক্ষাতে আসে। ভলভক্স এবং ক্লামাইডোমোনাস, অর্থাৎ ক্লামাইডোমোনাস এবং ভলভক্স, এরা দুজনেই উদ্ভিদ, দুজনে কি করে? গমনে সক্ষম। এই যে গমনের কথা বললাম, প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, হ্যাঁ কি না? প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তো আমরাও তো প্রাণীদের পর্যায়ে পড়ি, যে কোনো প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। কিন্তু এমন আবার হতভাগা প্রাণী আছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, ব্যতিক্রম। তাহলে সেটাও পড়তে পারে। প্রাণী দেহ যা গমনে অক্ষম, স্পঞ্জ আর প্রবাল। স্পঞ্জ আর প্রবাল কোথায় থাকে? সমুদ্রে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ ছবি, দিস ইজ স্পঞ্জ আর দিস ইজ প্রবাল। প্রবালকে ইংরেজিতে বলা হয় কোরাল। লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপ। আমাদের রামেশ্বরম সেতু, অ্যাডামস ব্রিজ, এটা কি? প্রবাল প্রাচীর, তাই না? তো এই যে প্রবাল, এরা কি? স্রোতে ভেসে যায়, এক জায়গা থেকে অনেক জায়গায় চলে বেড়াতে পারে না, স্রোতে ভেসে যায়। স্পঞ্জ প্রবাল এরা কিন্তু গমনে অক্ষম, প্রাণী হয়েও গমনে অক্ষম, এতটাই দুর্ভাগা। আর এরা স্পেশাল, উদ্ভিদেও গমনে সক্ষম, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে। ক্লামাইডোমোনাস আর ভলভক্স, ক্লামাইডোমোনাস ভলভক্স। বুঝে গেল? এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষাতে কিন্তু আসতে পারে। ব্যতিক্রমিক চরিত্র, চলন গমন থেকে কোশ্চেন এলে এই জায়গা থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখি চলন কিছু প্রকার আছে। উদ্ভিদ কিভাবে চলে ফেরে বেড়াতে পারে? চলে তো বেড়াতে পারে না। চলন অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন কিসের উপর ডিপেন্ড করে হয়, কেন হয়, কোন দিকে হয়, সেটার উপর ডিপেন্ড করে আমরা কিছু ভাগ এখানে দেখব। একটাকে বলছি আমরা ট্রপিক চলন। কি বলছি আমরা? ট্রপিক চলন। ট্রপিক চলন কথার অর্থ কি? উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয়, এটা আলোর উৎস হবে না, এটা হবে উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। কিসের? ট্রপিক চলন, ট্রপিক কথার অর্থ হচ্ছে উদ্দীপকের উৎসের গতিপথ।
উদ্দীপকের উৎস কি হবে? উদ্দীপকের উৎস। উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হচ্ছে। কি হচ্ছে? উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হচ্ছে। তখন তাকে আমরা কি বলবো? তখন আমরা তাকে বলবো ট্রপিক চলন। কি বলবো? ট্রপিক চলন। কি বলবো? ট্রপিক। ট্রপিক ট্রপিক মানে হচ্ছে যখন উদ্ভিদঙ্গের চলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। উদ্দীপক কোন দিকে আছে সেটার অভিমুখেই উদ্ভিদঙ্গের চলন হচ্ছে, উদ্ভিদঙ্গ বেড়ে বেড়ে চলছে, তখন তাকে আমরা বলবো ট্রপিক চলন। যেমন ধরো ফটোট্রপিক। কি ট্রপিক? ফটোট্রপিক। ফটো মানে কি? আলো। ফোটন কথা থেকে ফটো কথা এসছে। তো এই যে আলোর দিকে, আলোর উৎস কোন দিকে আছে সেদিকে যখন চলে যাচ্ছে উদ্ভিদের শাখা প্রশাখা, তখন তাকে আমরা বলছি ফটোট্রপিক চলন। আলোক উৎসের অভিমুখে যখন যাচ্ছে, যেমন ধরো উদ্ভিদের কাণ্ডের চলন, কাণ্ড কোন দিকে যায়? যেদিকে আলো থাকে সেদিকেই তো যায়, নাকি অন্ধকার মাটির নিচের দিকে যায়? নিশ্চয়ই নয়। তাহলে উদ্ভিদের কাণ্ডের যে চলন হচ্ছে সেটা কি? আলোক উৎসের অনুসারে। তাই এটাকে আমরা বলছি ফটোট্রপিক চলন, উদ্ভিদের কাণ্ডের চলন, ফটোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন, কোথায় জল আছে সেদিকে যাচ্ছে। কে যাচ্ছে? মূল। মূল তো জল সংগ্রহ করে, তাই না? তাহলে মূল কোথায় যাচ্ছে? জলের খোঁজে যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক। উদ্ভিদকে কেউ আলাদা করে বলে দেয় না যে ওদিকে জল আছে, এরা বুঝতে পারে, মূল বুঝতে পারে যে কোথায় জল আছে, তা মূল সেদিকের দিকেই যাওয়ার চেষ্টা করে, আর সেটাকেই আমরা বলছি হাইড্রোট্রপিক চলন। জিওট্রপিক, অভিকর্ষের দিকে যাচ্ছে। জিওট্রপিক মানে অভিকর্ষের অভিমুখে, সেটাও মূলের বৃদ্ধি। অভিকর্ষের আমরা যদি দেখি শিকড় বা এই যে ধরো আমাদের ঠেসমূল তৈরি হয়, ঠেসমূল নিচের দিকে আসে, অভিকর্ষের অনুকূলে আসে, অভিকর্ষের দিকে আসে উৎসের অনুযায়ী। ঠেসমূল এসে কি মাটির সঙ্গে যুক্ত হয়, দিয়ে গাছকে একটা দৃঢ়তা করে এক্সটার্নাল একটা সাপোর্ট প্রোভাইড করে, হ্যাঁ কিনা? এক্সটার্নাল সাপোর্ট প্রোভাইড করে। তাহলে এটাকে আমরা কি চলন বলবো? আমরা বলবো জিওট্রপিক চলন। তাহলে আলোর উৎসের অভিমুখে যদি হয়, আলোক উৎসের অভিমুখে যদি হয়, তখন তাকে আমরা বলছি ট্রপিক চলন। আলোর উদ্দীপকের উৎস যেটা, তার গতিপথ অনুসারে যদি হয়। বোঝা গেল? এবার সেটা যদি উদ্দীপকটা আলো হয়, ফটোট্রপিক। যদি অভিকর্ষ বলা হয় তখন তাকে জিওট্রপিক। আর যদি বলা হয় জল যদি উৎস হয়, উদ্দীপক হয়, তাহলে কি হবে? হাইড্রোট্রপিক। বোঝা গেল? ট্রপিক। এরপর আসছি আমরা ন্যাস্টিক চলন। কি বলবো আমরা? ন্যাস্টিক চলন। সেখানে কি এতক্ষণ দেখছিলাম উদ্দীপকের উৎস অনুযায়ী সেদিকে চলে যাচ্ছে উদ্ভিদ অঙ্গগুলো, এখন উদ্দীপকের তীব্রতা কোন দিকে বেশি সেটার উপর ডিপেন্ড করবে উদ্দীপকের তীব্রতা। যেমন ফটোন্যাস্টি, আলোর তীব্রতা কোন দিকে বেশি, আলো থাকলেই হবে না, আলোর তীব্রতা কোন দিকে বেশি, সেখানে হচ্ছে তাকে আমরা বলছি ফটোন্যাস্টি। যেমন ধরো ফুলের পাপড়ি খোলা ও বন্ধ, আলো থাকলেই খুলবে এমন কোনো ব্যাপার নেই, আলোর তীব্রতা একটা অপটিমাম কন্ডিশনে পৌঁছলে, তার প্রয়োজনীয় একটা আলোক শক্তি পেলে তবেই ফুলের পাপড়িটা খুলবে, তাই না? এটাকে বলা হচ্ছে ফটোন্যাস্টিক। থার্মোন্যাস্টি, থার্মো কথাটার মধ্যেই বুঝতে পারছো উষ্ণতার একটা ব্যাপার আছে, থার্মোমিটারের মতো একটা ব্যাপার আছে। উষ্ণতার তীব্রতা অর্থাৎ কতটা তাপ আছে, কতটা উষ্ণতা আছে, তার উপর ডিপেন্ড করে যখন উদ্ভিদঙ্গের চলন হচ্ছে, তখন আমরা তাকে বলছি থার্মোন্যাস্টিক চলন। বুঝা গেল? থার্মোন্যাস্টি মানে উষ্ণতার তীব্রতার উপর ডিপেন্ড করবে, উষ্ণতার তীব্রতার উপর। যেমন ধরো টিউলিপ ফুল অধিক তাপমাত্রায় ফোটে, কম তাপমাত্রায় বন্ধ হয়েছে। বোঝা গেল? কেমোন্যাস্টি রাসায়নিক পদার্থের উপর ডিপেন্ড করে। যেমন ধরো ড্রসেরা, রাসায়নিক পদার্থ। ড্রসেরা মানে কি? পতঙ্গভুক যারা হয়, তারা এই যে পোকামাকড় আসছে তাদেরকে দেখে কি করে? খুলে যায়, বসলে ফট করে আবার চাপা দিয়ে দিল। এই যে খোলা বন্ধ হওয়া কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে? ওই রাসায়নিক পদার্থ, মানে যে পোকাটা এসছে তার মানে শরীরের যে উপাদান তার উপর ডিপেন্ড করে এই চলনটা হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে রাসায়নিক পদার্থের তীব্রতা অনুসারে যখন হচ্ছে তখন আমরা তাকে বলছি কেমোন্যাস্টি।
কেমিক্যাল, সেখান থেকে কেমোনাস্ট্রি। থার্মো, থার্মো মানে উষ্ণতা, সেখান থেকে থার্মোনাস্ট্রি। ফটো মানে আলো, সেখান থেকে ফটোনাস্ট্রি। বোঝা যাচ্ছে বিষয়টা? এরপর আছে সিসমোনাস্ট্রি, দারুণ একটা মজাদার বিষয়, আমরা ছোটবেলায় করেছি। স্পর্শ, ঘর্ষণ, আঘাত, এই সকল বিষয়ের উপরে ডিপেন্ড করে যখন কোনো উদ্ভিদের অঙ্গের পরিচালনা হচ্ছে, সঞ্চালন হচ্ছে, তখন আমরা তাকে বলছি সিসমোনাস্ট্রি। তোমরা ছোটবেলায় লজ্জাবতী গাছ দেখেছ? লজ্জাবতী গাছ, লজ্জাবতী গাছ কি বলতো? তেঁতুল পাতার মতো দেখতে গাছ, একটু হাত ছুঁয়ে দিলে মুদে যায়, বন্ধ হয়ে যায়, নেতিয়ে পড়ে। এই লজ্জাবতী গাছের যে এই যে স্পর্শের কারণে যে চলন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে সিসমোনাস্টি চলন। কি বলা হচ্ছে? সিসমোনাস্টি চলন, সিসমোনাস্টি চলন। ওকে, নেক্সট আছে ট্যাকটিক চলন। উদ্দীপকের গতিপথ আর তীব্রতা দুটোর উপরেই ডিপেন্ড করছে। উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা দুটোর উপরেই নির্ভর করছে, তখন তাকে আমরা বলছি ট্যাকটিক চলন। কি বলা হচ্ছে? ট্যাকটিক চলন। ফটোট্যাকটিক কি? ফটোট্যাকটিক। আলোর গতিপথ তীব্রতা অনুযায়ী, যেমন ধরো সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল দেখবে আলোক উৎসের দিকে তো কাণ্ডের বৃদ্ধি হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে দিনের বেলা সূর্য যখন পূর্ব দিকে ওঠে তখন ফুলটা দেখবে পূর্ব দিকে ফুটে আছে, দুপুর হলে দেখবে ঘুরে গেছে, বিকেল হলে দেখবে পশ্চিম দিকে ঘুরে গেছে। লক্ষ্য করেছ কি? এই জন্যই তার নাম সূর্যমুখী, সূর্যের দিকেই মুখ করে থাকে বলে তার নাম সূর্যমুখী। বোঝা গেল? তার নাম হচ্ছে সূর্যমুখী এজন্যই। এই সূর্যমুখী ফুল আলোর গতিপথ আর তীব্রতা দুটোর উপরেই ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফটোট্যাকটিক। উদাহরণ পড়ে, নিচের কোনটি ফটোট্যাকটিক চলনের উদাহরণ? নিচের কোন উদ্ভিদ ফটোট্যাকটিক চলন দেখায়? সূর্যমুখী। থার্মোট্যাকটিক, উষ্ণতার তীব্রতা আর গতিপথের উপর ডিপেন্ড করবে, শৈবাল, উষ্ণতার উপর যখন নির্ভর করে। কেমোট্যাকটিক, রাসায়নিক পদার্থের গতিপথ তীব্রতা অনুসারে চলন। উদাহরণ কি? পরাগ রেণুগুলি ভ্রূণের থলির কোষ দ্বারা নির্গত রাসায়নিক পদার্থের দিকে বৃদ্ধি পায় এবং নিষেকের জন্য ডিম্বাণু কোষে পৌঁছায়। এটা কি হচ্ছে? কেমোট্যাকটিক চলনের উদাহরণ। হাইড্রোট্যাকটিক, জলের গতিপথ তীব্রতা অনুসারে, এটাও শৈবাল, কিছু শৈবাল আছে, আমি তাই শৈবাল উদাহরণ হিসেবে দিয়েছি। ট্যাকটিক কি? হাইড্রোট্যাকটিক, জলের গতিপথ আর তার তীব্রতা, জলের উৎস যেখানে আছে তার গতিপথ অনুসারে হচ্ছে আর তার তীব্রতা অনুযায়ী তারই দিকে চলন হচ্ছে, তখন তাকে আমরা বলছি হাইড্রোট্যাকটিক। কিছু শৈবাল আছে যারা হাইড্রোট্যাকটিক চলনে সক্ষম। বোঝা গেল? চলন। নেক্সট আছে গমন। বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ পরীক্ষায় পড়ে, এটাই, আর কিচ্ছু পড়ে না। প্রাণী তার গমন অঙ্গ আর কিভাবে চলে, মানে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, গমন করে, গমন পদ্ধতি। ওকে, দেখ, অ্যামিবা, ক্ষণপদ, ক্ষণপদ, অ্যামিবা দেখেছো কি কেউ? অ্যামিবা নিজের দেহের পরিবর্তন, এককোষী অ্যামিবা নিজের দেহের পরিবর্তন ক্ষণপদের সৃষ্টি করে। কিরকম? মাংসল তার দেহ, দেহটাকে কি করে স্কুইজ করে এই রকম ভাবে, ধরো অ্যামিবা এরকম আছে, এটা অ্যামিবা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামিবা। এ কি করে? ধরো কোথাও যাচ্ছে, এই পদটাকে, এই যে এইটাকে বলা হয় ক্ষণপদ। এইরকম যেখানে খুশি তৈরি করতে পারে, এখানে আছে, এখানেও হয়তো তৈরি করেছে, এরকমও করতে পারে। এরকম করে করে কি ক্ষণপদ তৈরি করে করে ও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে ক্ষণপদ। ক্ষণপদ মানে ছোট ছোট পদ তৈরি করছে। এর গতিকে বলা হচ্ছে অ্যামিবয়েড গতি, অ্যামিবার সঙ্গে সম্পর্কযুক্ত অ্যামিবয়েড গতি। ইউগ্লিনা কিভাবে যাচ্ছে? ফ্ল্যাজেলার মাধ্যমে যাচ্ছে। কিসের মাধ্যমে যাচ্ছে? ফ্ল্যাজেলা। কিসের মাধ্যমে? ফ্ল্যাজেলা। এর যে গমন, একে বলা হচ্ছে ফ্ল্যাজেলীয় চলন, অর্থাৎ অঙ্গের যে চলন হচ্ছে তার ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে ফ্ল্যাজেলীয় চলন।
প্যারামেসিয়াম যদি হয় কি হবে? সিলিয়া, এর সিলিয়ারি চলন। হাইড্রা তার হচ্ছে কোর্সিকা, এর চলনকে বলা হয়, এর গমনকে বলা হয় লুপিং। কি বলা হয়? লুপিং। কেঁচো মোস্ট ভাইটাল, কেঁচো মোস্ট ভাইটাল, কেঁচো মোস্ট ভাইটাল, মোস্ট এটা মাথায় রাখবে, সরি কেঁচো 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 মোস্ট ভাইটাল, এটা হচ্ছে সিটা। কি? সিটা। এর যে গমন পদ্ধতি ক্রিপিং, এটা পড়ে না, পড়লে এটাই পড়বে। শামুকের মাংসল পদ তোমরা দেখেছো, শামুক বাইরে শক্ত আবরণটা থাকে, খোলক, খোলকের ভেতর থেকে যখন মুখটা বাইরে বের করা হয় তা ছোট ছোট পা গুলো দেখা যায় না, ছোট ছোট পা গুলো দেখায় না, সেটাই হচ্ছে মাংসল পা বা মাংসল পদ বলা হচ্ছে। তারা মাছ টিউব ফিট, দরকার নেই। আরশোলা পা ও ডানা প্রত্যেকেই দেখেছো, ডানা দিয়ে উড়ে চলে যায় আর পা দিয়ে হেঁটে যায় খাবারের উপর দিয়ে। মাছের পাখনা, ব্যাঙের পা, টিকটিকির পা, পাখি পা ও ডানা, তিমি মাছের প্যাডেল, তিমি মাছের প্যাডেল। হাঁসের কি? লিপ্ত পদ, লিপ্ত পদ মানে জোড়া পদ। হাঁসের পা দেখবে আঙুলগুলো সব জোড়া, ওটা হচ্ছে সাঁতার কাটার সময় ওই পাটা জল ঠেলে এগিয়ে যেতে সাহায্য করে, জল ঠেলে এগিয়ে যেতে সাহায্য করে, এই জন্য হাঁসের পা হচ্ছে জোড়া, যেটাকে আমরা লিপ্ত পদ বলছি। তাহলে এখানে মাথায় রাখবে কি? হাঁস মাথায় রাখবে, আর রাখবে শামুক, কেঁচোটা বিশেষ করে রাখবে, হাইড্রা আর অ্যামিবা। এই 4-5টা জিনিস তোমরা মাথায় রাখলে চলন গমন থেকে কোশ্চেন আসলে তোমরা একদম ফাটিয়ে দেবে। নেক্সট আমরা যেটা পড়বো দ্যাট ইজ স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। ইনফরমেটিভ কিছু অংশ আমরা জেনে নেব। সংজ্ঞা কি? কঙ্কাল তন্ত্র কেন বলছি? অস্থি ও তরুণাস্থি। অস্থি কি? হাড়, তরুণাস্থি নরম হাড়। লিগামেন্ট টেন্ডন দ্বারা গঠিত যে তন্ত্র, লিগামেন্ট মানে হাড়ের সঙ্গে হাড়ের জয়েন্ট, টেন্ডন মানে হাড়ের সঙ্গে পেশির জয়েন্ট গঠিত যে তন্ত্র দেহের মূল কাঠামো গঠন করে এবং দেহের আভ্যন্তরীণ যন্ত্র সমূহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, তাকে কঙ্কাল তন্ত্র বলে। অর্থাৎ আমাদের শরীরের যে খাঁচা, আমাদের শরীরের যে ঢাঁচা, আমাদের শরীরের ভেতরকার অর্গানস গুলোকে রক্ষা করে। যেমন ধরো আমাদের স্কাল, আমাদের যে খোপড়ি, আমাদের যে মাথার খুলি, সেটা আমাদের ব্রেনটাকে কি করে? আমাদের ব্রেনটাকে সংরক্ষিত করে, প্রোটেকশন দেয়, বাইরের যাতে আঘাত এসে সচরাচর না পড়ে। যার জন্যই তো সাবধানে গাড়ি চালান কথাটা আমরা দেখি, তাই না? আস্তে চালান, হেলমেট পরুন, কথাগুলো কেন আসে? এই মাথার যে খুলি সেটা যদি কোনোভাবে ভেঙে যায়, কোনোভাবে ফেটে যায়, ব্রেন যদি আঘাতপ্রাপ্ত হয়, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম ব্রেন আঘাতপ্রাপ্ত হওয়া মানে মানুষের মৃত্যুর যে সম্ভাবনা সেটা অনেক বেড়ে যায়। তার কারণ মস্তিষ্কে কোষ বিভাজিত হয় না, তাই না? আমাদের মাথায় সেল ডিভিশন হয় না, সেন্ট্রোজোম থাকে না, তাই কোষ বিভাজিত হতে পারে না। তাই মাথায় যদি ক্ষত হয়, সেই ক্ষত জেনারেলি ভালো হয়। সো মাইন্ড ইট। যারা যারা গাড়ি নিয়ে চলাচল করো, সেটা বাইক হোক, 4 চাকা হোক, হেলমেট পরে সবসময় বাইক চালাবে, ঠিক আছে? তো এই কঙ্কাল তন্ত্রের কাজ হচ্ছে আমাদের ভেতরকার যে ইম্পর্টেন্ট অর্গান গুলো রয়েছে তাকে প্রোটেকশন দেওয়া। কি করা? তাকে প্রোটেকশন দেওয়া। এটাই হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্রের কাজ। কঙ্কাল তন্ত্রের বেসিক্যালি দুটো অংশ। উৎপত্তি কোথা থেকে হয়? উৎপত্তি হয় ভ্রূণের সৃষ্টির প্রথম দশায় কঙ্কাল তন্ত্র তরুণাস্থি দ্বারা গঠিত হয়। শিশু পরিণত হওয়ার সময় ইহা অস্থিতে রূপান্তরিত হয়। এই পদ্ধতিকে বলা হয় এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। এটা তোমাদের লাগবে না, শুধু এইটা মনে রাখো। কঙ্কাল তন্ত্রের কাজ দেহের কাঠামো গঠন করে, দেহকে দৃঢ়তা প্রদান করে, দেহ অভ্যন্তরস্থ যন্ত্রগুলিকে রক্ষা করে, গমন এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সহায়তা করে। খুব একটা বেশি কাজ পড়বে না। যে দুটো অংশ কঙ্কাল তন্ত্রের এখানে আমরা দেখলাম, সেই দুটো অংশ আমরা বেসিক্যালি পড়বো। কি কি? অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গিক কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গিক কঙ্কাল, ঠিক আছে? অক্ষীয় কঙ্কাল কি? অক্ষীয় কঙ্কাল হচ্ছে মস্তিষ্ক ও ধরের হাড় নিয়ে গঠিত। মস্তিষ্ক ধর মানে কি? মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, এই দুটো নিয়ে গঠিত। কি আছে সেখানে? মোট 80টা। আচ্ছা,
তোমরা কমেন্ট করে জানাও তো আমাদের শরীরে মোট কতগুলো হাড় আছে, বা সরি মোট কতগুলো হাড় আছে, তো তোমরা বলতে পারবে 206টা। শিশু অবস্থায় শিশুদের শরীরে মোট কতগুলো হাড় থাকে কমেন্ট করে জানাও। শিশু অবস্থায় মানুষের শরীরে, বাচ্চার শরীরে মোট কতগুলো হাড় থাকে, এবং সেটা পরবর্তীকালে পরিণত অবস্থায় কটা হয় 206টা। এই 206টার মধ্যে 80টা হচ্ছে 206টার মধ্যে 80টা, কতগুলো 80টা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল 80টা, আর উপাঙ্গিক কঙ্কাল হচ্ছে 126টা। এটা 80টা। এই 80টার মধ্যে করটি মানে খুলি এখানেই রয়েছে 22টা, মেরুদণ্ডে রয়েছে 33টা, রিবস আছে 12-12-24টা, আর তার সঙ্গে একটা অস্থি যুক্ত আছে সেটা হচ্ছে 25টা। রিবস এখান থেকে বলে দিই, রিবস কতগুলো 12 যুক্ত 12 24, ঠিক আছে। বক্ষের সঙ্গে যুক্ত, বক্ষের মাঝখানে একটা হাড় আছে সেটা হচ্ছে স্টারনাম একটা, আর হচ্ছে 12-12-24টা রিবস। রিবসের কাজ কি? আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস এগুলোকে বাঁচিয়ে রাখা, হ্যাঁ কি না? তাহলে মস্তিষ্ক ধরের হাড় নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 80টা, করটি 22টা, মেরুদণ্ড 33টা, আর বক্ষ 25টা নিয়ে গঠিত। হিসেব করে দেখো 5 3 8 2 10 80টা। উপাঙ্গিক চলে যাই, উপাঙ্গিক এটা তাহলে মধ্যখানে। অক্ষীয় বলতে, অক্ষীয় মানে কি? অক্ষরেখা বরাবর। অক্ষীয় মানে মাঝামাঝি। এই মস্তিষ্ক থেকে এইখান থেকে যে হাড়টা আমাদের যুক্ত আছে এই পর্যন্ত বুকের নিচ পর্যন্ত, এই অংশটাকে বলা হচ্ছে উপরে করটি, আর সুষুম্নাকাণ্ড পিঠে কোমর পর্যন্ত। এই কোমর পর্যন্ত সেখানে কটা আছে? 33টা আছে, আর বুকে আছে কটা? আমাদের 25টা। এছাড়াও এই অংশ থেকে অক্ষীয় থেকে বাইরের দিকে উপাঙ্গিক বিভিন্ন আমাদের অঙ্গ উপাঙ্গগুলো যে আছে, সেই উপাঙ্গিক যে হাড়গুলো রয়েছে, যেমন ধরো হিউমেরাস রয়েছে হাতে, রেডিয়াস আছে, আলনা আছে, হ্যাঁ, তারপরে আমাদের কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, পায়েরও তাই, ফিমার আছে, তাই না? সব থেকে বড় অস্থি যেটাকে বলা হচ্ছে আমাদের শরীরে। চলো সেটা একটু দেখে নিই। উপাঙ্গিকই চলাফেরার কাজে এবং পরিবেশের বিভিন্ন দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে আমাদের হাত পা এগুলো ব্যবহৃত হয়, সেটাই। সংখ্যা কতগুলো? 126টা। পেক্টোরাল গার্ডেল আছে 4টা, পেলভিক গার্ডেল আছে 2টি, হাতে আছে হাড় 7টা, পায়ে আছে 7টা। হাতে 7টা, পায়ে 7টা, হাতে 7টা, পায়ে 7টা। এই যে ছোট ছোট গাঁট দেখতে পাচ্ছ, এগুলো এক একটা হাড়, আলাদা আলাদা হাড়। প্রত্যেকটা আঙ্গুলে 5টা করে হাড় আছে, 5টা করে হাড় আছে, প্রত্যেকে দেখবে, ঠিক আছে? তাহলে হাতে 7টা, পায়ে 7টা, বুঝে গেল? নেক্সট দেখো, এই যে আমরা কঙ্কাল তন্ত্রটা পড়লাম, এই কঙ্কাল তন্ত্র থেকে ওয়ান লাইনার বেশ কিছু কোশ্চেন বিভিন্ন পরীক্ষাতে পড়েছে। আমি সেটাকে কিছু কোশ্চেন পড়েছে, তাকে আমি ওয়ান লাইনার হিসাবে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আবার কোশ্চেন অ্যান্সার করার সময় এগুলো ব্যাখ্যা হবে। ফিমার মানব দেহের সব থেকে বড় অস্থি। কে? ফিমার। ফিমার মানে যেটাকে আমরা থাই বলছি, এই থাই হচ্ছে মানব দেহের সব থেকে বড় অস্থি। সব থেকে ছোট হচ্ছে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস আমাদের কানে আছে, এই 3টে হাড়ই কানে আছে। সব থেকে ছোট মানুষের বক্ষপিঞ্জরের উভয় পাশে 12টি করে তোমাদেরকে বললাম পঞ্জরাস্থি বা রিবস আছে। যেসব অস্থিতে বায়ুপূর্ণ থাকে তাকে নিউমেটিক বোন বলা হয়, যেমন করটির ফ্রন্টাল অস্থি বা ম্যাক্সিলা। এটা পড়বে না, এটা তোমরা নাও করতে পারো। বিজ্ঞানের যে শাখায় সন্ধিতন্ত্র নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় আর্থোলজি, এটা পড়তে পারে। মানুষের মেরুদণ্ডটি উলম্ব রেখায় বিন্যস্ত এবং 33টি কশেরুকা বা ভাটিব্রা নিয়ে গঠিত। আমাদের যে সিদ্ধারা, কশেরুকা বলতে তার পাশে পাশে যে অংশটা চলে গেছে, ভাটিব্রা বা কশেরুকা নিয়ে গঠিত। স্কন্ধ বা আমাদের কাঁধ, সেটা হচ্ছে একটা বল এবং সকেট সন্ধি। কনুই কি? কবজা সন্ধি। এই যে আমাদের কনুই যেটাকে আমরা বলছি কবজা সন্ধি। কি বলছি? কবজা সন্ধি। হিপ মানে আমাদের এই কোমর,
এই কোমরটা হচ্ছে হিপ, এই কোমর হচ্ছে হিপ। নি বা হাঁটু, এটাও এক প্রকার কবজা সন্ধি। এগুলো কিন্তু পরীক্ষাতে এসেছে। অ্যাঙ্কেল জয়েন্ট, আমাদের গোড়ালির যে জয়েন্ট, সেটা কৌণিক সন্ধি। কি? কৌণিক সন্ধি। মেরুদণ্ডের নিতম্ব অঞ্চলে 5টি কশেরুকা মিলিত হয়ে যে একক সন্ধি গঠন করে তাকে বলা হয় স্যাক্রাম। এটা তোমাদের হয়তো নাও আসতে পারে, এটা একটু হায়ার পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। মানুষের শ্বাসনালীতে 16 থেকে 20টি তরুণাস্থি থাকে। এই তরুণাস্থি গুলোই সি আকৃতি। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে শ্বাসনালী, সেই শ্বাসনালীটা তরুণাস্থি দিয়ে, এই যে অর্ধ বৃত্তাকার যে তরুণাস্থি, সেইটা কতগুলো 16 থেকে 20টা তরুণাস্থি থাকে। ফলে এই যে আমাদের শ্বাসনালীটা চুপসে যায় না, চুপসে গেলেই লাউ ঠেলা হয়ে যাবে। তাহলে মানুষের শ্বাসনালীতে তরুণাস্থির সংখ্যা কত? প্রায় 16 থেকে 20টা তরুণাস্থি থাকে বেসিক্যালি। বোঝা গেল? তাহলে এই অংশটা বা এই অংশগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট চলন গমনের ক্ষেত্রে এবং আমাদের কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে। এর বাইরে কোশ্চেন তোমাদের আসবে না। এরপরে ফাউন্ডেশন ক্লাসের সময় ইন ডিটেলস প্রত্যেকটা ছবি এঁকে 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 সুন্দর করে আমরা বুঝবো ফর নেক্সট এক্সাম। ওকে, তো আজকে এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবে, সবাই ভালো করে পড়াশোনা করো। টাটা।